গাছতলায় বসে রয়েছে ছোট্ট মোহর, ওর পাশে চান্দু। বালিকাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দোপাট্টার খুঁটি নিয়ে আঙুলে জড়াচ্ছে আর বলছে, এই চান্দু, জানিস তুই না একদিন সেনাপতি হবি। বলেই খিলখিল হাসিতে গড়িয়ে পড়ে সে। চান্দুর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করেই আবারও বলে, আচ্ছা ধর, তুই যদি সেনাপতি হোস তবে আমি কি তো দাসী হব নাকি রে? এই চান্দু। আবারও হাসি। চান্দু তার বয়সের তুলনায় গম্ভীর হয়। আমার সেনাপতি হতে বইই গেছে, ওসব যুদ্ধ মারামারি আমার একদম ভালো লাগে না রে। মরণ, তুই না ক্ষত্রিয় ঘরের ছেলে? মারাঠাদের মাথার তাজ, শিবাজি মহারাজের দলের লোক তোর বাপ, আর তুই কি না এমন কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষ? আমি কেন কাপুরুষ হব? তাহলে যুদ্ধ করবি না কেন বল? আমার যুদ্ধ করতে ভালো লাগে না রে। তুই আমার জন্য যুদ্ধ করবি? দূর, দাসীর জন্য কেউ যুদ্ধ করে মরে নাকি? আমার তো দাসী হতে বয়েই গেছে। তুই যুদ্ধ করবি মারাঠাদের জন্য, দেশের জন্য, বুঝেছিস? মোহরের বয়স 8 বছর। বয়সের তুলনায় ভারী ভারী কথা বলে সে। হয়তো সে আশপাশ থেকে শুনে থাকবে। তাছাড়া মেয়েরা খুকি বয়সেই কেমন যেন বড় হয়ে যায়। বোধহয় ওরা বড় হয়েই জন্মায়। একটা পূর্ণতা প্রাপ্ত করেই এই দুনিয়ায় জন্ম হয় মেয়েদের। তুই তুই হবি না আমার দাসী? মোহর কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় এসে পড়ে বিজাপুরী দস্যুর দল। টেনে নিয়ে যায় ছোট্ট মোহরকে ঘোড়ার পিছনে বেঁধে। পথের ধুলোর সাথে মিশে যায় রক্ত মাংসের ছোট্ট প্রাণটা, আর সেই অতল কুচি মনটা, যার তল আজও পায়নি চন্দ্রাদিত্য। ছোট্ট চান্দু দৌড় লাগায় দলটার পিছনে, কিন্তু ওর পৌঁছানোর আগেই ওরা চলে গেছে অনেক দূর। ঘোড়ার খুরের আস্ফালনের মধ্যে চাপা পড়ে যায় বালিকা মোহরের আর্তনাদ। চন্দ্রাদিত্যর কিন্তু ছুট থামে না, সে আজও ছুটছে, ছুটে চলেছে। পাহাড়, নদী, উপত্যকা হয়ে, মোগল দস্যুদের ঘাঁটি হয়ে, অমরাবতীর কুটিরের সামনে দিয়ে সে আজও ছুটে চলেছে। তার প্রিয় ঘোড়া মেঘমল্লারের পিঠে চেপে সে ছুটে চলেছে কিসের যেন এক আকর্ষণে। সে স্বাধীনতা কি মারাঠা রাজের প্রতিষ্ঠা, কি মোগল শত্রুদের বিনাশ, সে জানে না। কেমন যেন গোলমাল হয়ে যায় ওর। তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সত্যজিৎ অধিকারীর লেখা শিবাজি মহারাজ এবং চন্দ্রাদিত্যর গল্প তানহাজির তরবারি। এটি চন্দ্রাদিত্য ও শিবাজি সিরিজের তৃতীয় গল্প। যারা আগের পর্বগুলো শোনেননি তাদের জন্য প্লেলিস্ট এবং ভিডিওর লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠে তমালদা, শুভারুন্দা, পার্থ অরণ্যদেব মুখার্জি, সুপ্রজা, শুভদীপ্তদা, অস্মিতা, নীল, পারমিতা, রিমঝিম, সৌরভ রয়, লাবণী, সৌরভ, অভিক সাহা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে দেবাশ্রিতা। শব্দ সংযোজন শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ অধিকারীর লেখা শিবাজি মহারাজ এবং চন্দ্রাদিত্য সিরিজের তৃতীয় গল্প তানহাজির তরবারি। হঠাৎ চোখ খুলে যায়। এ কোথায় সে? শরীরে অসম্ভব ব্যথা, চারপাশটা কেমন আবছা লাগে। কে যেন বসে রয়েছে ওই দূরে কুপি জ্বালিয়ে। চিনতে পারে না ও ঠিক করে। আবারও চোখ বুজে নেয়। মোহরের চিন্তাটা কষ্ট দিলেও ভালো লাগে। ফেলে আসা দিনের চিন্তায় ডুবে থাকার মধ্যে একটা নেশা আছে। চন্দ্রাদিত্যের চোখ আবারও গভীর ঘুমে ঢুলে আসে। প্রায় 1 মাস সেবার পর বিছানায় উঠে বসার মতো অবস্থা হয় চন্দ্রাদিত্যের।
প্রথমে সে চিনতেই পারে না কোথায় সে। একটা বিরাট ঘরের মধ্যে পালঙ্কে শায়িত সে। ঘরে আর কেউ নেই, সম্ভবত দিনের বেলা, কারণ সূর্যের কিরণ এসে পড়েছে ঘরের মধ্যে পালঙ্কের বাম পাশের জানালাটা দিয়ে। অনেকটা শক্তি সঞ্চয় করে সে নেমে আসে বিছানা থেকে। শরীরটা দুর্বল হলেও মনে তার জোর অসীম। জানলা দিয়ে দূরে দেখা যায় মেঘপুঞ্জের বুকে চিত্রকরের ক্যানভাসের বুকে দাগ কাটার মতো রেখা। সহ্যাদ্রি পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালার উত্তুঙ্গ গিরিবর্ত, কত অজানা জানোয়ার, কত অজানা গাছগাছালির সমাহার সেখানে। মনে হয় কত বছর পর যেন ঘুম ভাঙছে ওর। পৃথিবীটাকে নতুন করে দেখছে যেন সে। বর্ষার সময় চারিদিক শ্যামল সজীব। মেঘমল্লারের কথা মনে আসে চন্দ্রাদিত্যর। দুয়ারে পদশব্দ। মা আরজুবাই এসে দাঁড়ান সম্মুখে। ছেলেকে উঠে দাঁড়াতে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। চান্দু, মা। চন্দ্রাদিত্য যে কোনোদিন চোখ খুলবে কে ভেবেছিল? এটা এটা কোন জায়গা মা? কোন্ডানা। কোন্ডানা? কোন্ডানা কেল্লা? হ্যাঁ, শিবপুর গ্রামের বদলে মহারাজ কোন্ডানা অধিকার করেছেন। কেমন যেন ভাষা ভাষা স্বপ্নের মতো কথাগুলো। আমি আমি এতদিন কোথায় ছিলাম মা? কেন এই দুর্গেই? কি যেন মনে মনে খানিক ভাবে চান্দু। তারপর বলে, না মা, আমার কিন্তু মনে হয়। এখন বেশি মনে করো না বাবা, বিশ্রাম করো। সন্ধ্যায় রাজবৈদ্য দেখতে আসবেন তোমায়। এখন বিশ্রামটাই তোমার জন্য মঙ্গল। মায়ের কথার উপর কিছু বলতে মুখ সরে না চন্দ্রাদিত্যর। ধীরে ধীরে মায়ের হাত ধরে বিছানায় এসে বসে সে। সেই কোন ছোটবেলায় সে মায়ের হাত ধরে ঝর্ণায় স্নানে যেত, তাদের সেই ছেলেবেলার ছোট্ট ঘর। সেসব কি আগের জন্মের কথা? চন্দ্রাদিত্যকে বিছানায় শুইয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দেন আরজু। তারপর চান্দু চোখ বোজার অনেকক্ষণ পর বিদায় নেন তিনি। তবে মুখ তার কঠিন, কপালে চিন্তার ভাঁজ সুস্পষ্ট। বিকেল হওয়ার আগেই রাজবৈদ্য ওমকার পণ্ডিত আসেন কেল্লায়। চন্দ্রাদিত্যকে পরীক্ষা করে মুখে হাসি ফুটে ওঠে বৃদ্ধ বৈদ্যের। যাওয়ার আগে উখলে বিশেষ কিছু জড়িবুটি পিষে খাইয়ে দেন তিনি। মা আরজুবাইকে যাওয়ার সময় বলে যান, এবার তোর বেটা ঘোড়ায় জিন লাগাবে দেখিস। এই অন্ধকার বিরাট ঘরটার মধ্যে আরো কতগুলো দিন যেন কেটে যায় চন্দ্রাদিত্যর। দিনের গুনতির হিসেব ঠিক করে মনে থাকে না ওর। তবে একদিন সন্ধ্যায় গোপনে সে বেরিয়ে পড়ে সমস্ত রাজ পাহাড়ার চোখে ধুলো দিয়ে। এটা কোন দিকের দরজা তার জানা নেই, তবে কেল্লার বাইরে এসে দাঁড়াতেই একটা মুক্ত জলো বাতাস ওর শরীরকে মুক্তির আনন্দ দেয়। এই জায়গা কাসবে পুণে। এদিকের জল হাওয়ায় সর্বদা মুক্তি মিশে থাকে। এখানের জলো বাতাস মনকে তরতাজা করে দেয়। তার শরীরে সাধারণ মানুষের পোশাক। অন্ধকারে কেউ তাকে চিনতেই পারবে না রাজঘরানার লোক বলে। সামনে খাড়া গিরিখাতের মতো পাথরের সিঁড়ি নেমে গেছে অতলে। সম্মুখে নিশ্চয়ই রাজপাহারা আছে, তবে সিঁড়ি দিয়ে নামা ভিন্ন এই উঁচু কেল্লা থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। অনেকটা নামার পর সে দেখে অনুমান সত্যি। নিচে তোরণের দরজায় মশাল হাতে পাহারায় নিয়োজিত মারাঠা বীরের দল। তবে এই অবস্থায় বাইরে যেতে দেখলে এখনই হইচই বাঁধাবে। অন্ধকারে মিশে পুরোটা নামার আগেই সে দিশা পরিবর্তন করে। একটা গাছের মোটা শিকড় সিঁড়ির দেওয়ালের গায়ে জড়িয়ে রয়েছে। সেটার সাহায্যেই বাইরে অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে নিঃশব্দে। পিছনে সাপদের মতো একটা কালো জানোয়ার এসে দাঁড়ায়। চন্দ্রাদিত্য যখন ভাবছে কোন দিক দিয়ে উদ্দেশ্যে যাওয়া যেতে পারে,
ঠিক সেই সময়েই জানোয়ারটা এসে ওর গায়ে গা ঘষতে থাকে। মেঘো মল্লার, তুই তুই বেঁচে আছিস? মেঘো মল্লার, তোকে যে কতদিন দেখিনি। জানোয়ারটা বোধহয় মনিবের ভাষা বোঝে, কারণ সে ঘাড় নেড়ে সম্মতি জানায়। তবে আর দেরি করার সময় নেই, এখনই কেউ দেখে ফেলতে পারে। শরীরের ব্যথা এখনো যায়নি, তবু মেঘমল্লারের পিঠে চড়ার আনন্দে তা অনেকটাই মালুম হয় না। মেঘমল্লারের কানে ফিসফিস করে চান্দু কি যেন বলে, তারপর মেঘমল্লার অন্ধকারে মিলিয়ে যায় ধীরে ধীরে। গভীর রাতে আরজু নিজে গিয়ে প্রতিদিন একবার ছেলেকে দেখে আসেন। আজ দেখলেন বিছানা খালি, সে নেই। বুঝলেন লোক লস্কর হই হল্লা করেও লাভ নেই, বৃথা লোকজনকে ব্যতিব্যস্ত করা। যেখানে গেছে ছেলে তা যেন কিছুটা আন্দাজ করতে পারেন তিনি। কিন্তু তাই যদি সত্যি হয়, তবে মারাঠা বংশের নাম, মহারাজের মান যে ক্ষতিগ্রস্ত হবে এতে। চুপচাপ দরজা বাইরে থেকে বন্ধ করে নিজের ঘরে যান আরজু। আজ ছেলের বীরত্বেই তাদের স্বয়ং কোন্ঢানা কেল্লায় বাস করার অধিকার মিলেছে। ওদিকে যখন চন্দ্রাদিত্য যুদ্ধে গেল, তখনই মোগল সেনাপতির থেকে মহারাজ দখল নেন কেল্লার। আর যুদ্ধ শেষে তার পরাক্রমের কাহিনী শুনেই তার সেনাপতি দলে আর একজনকে পাকাপাকিভাবে স্থান দেন ছত্রপতি, চন্দ্রাদিত্য। আর সাথে এও বলেন, চন্দ্রাদিত্যের পরাক্রমেই শয়তান মোগল সেনাপতিদের নিকেশ করে মারাঠারা জাওলি গ্রামকে রক্ষা করতে পেরেছে, সেখানে মারাঠাদের স্বরাজ প্রতিষ্ঠা করতে পেরেছে। মোগলদের মাটির সাথে মিশিয়ে সে নিজে ঘায়েল হয়েছে। এখন থেকে কোন্ঢানার অন্যতম সেনাপতি হয়ে সে দুর্গেই থাকবে। আর সেই চন্দ্রাদিত্য কিনা, ছি ছি। ভাগীরথী, দাসী ভাগীরথী এসে দাঁড়ায়। পণ্ডিতজিকে খবর দাও। পণ্ডিত বলবন্ত রাজ জ্যোতিষীর প্রধান সাগরেদ এবং দুর্গের পূজারী। একজন সেনাপতির মা হওয়ার সুবাদে তারও কিছু অধিকার আছে। কিছুক্ষণের মধ্যেই পণ্ডিতজিকে নিয়ে প্রবেশ করে ভাগীরথী। তুই যা ভাগীরথী। ভাগীরথী বিদায় নিলে পণ্ডিতের উদ্দেশ্যে আরজু বলেন, মহারাজের সবাই কি কাল রাজনীতি সম্বন্ধে কোনো বিশেষ আলোচনার সম্ভাবনা আছে পণ্ডিত মশাই? আগে তা তো রোজই থাকে। আর ধর্ম নিয়ে? আগে হ্যাঁ, রাজধর্ম নিয়ে। তবে কাল একটা নতুন প্রসঙ্গের অবতারণা করবেন আপনি। কি প্রসঙ্গ? চন্দ্রাদিত্যের বিবাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছেন। রাজসভায় মহারাজের চরণে আপনি প্রস্তাব রাখবেন। পূর্ণিমার শুভ দিন আছে, আর নতুন করে যুদ্ধে যাওয়ার আগে পানি গ্রহণ আবশ্যক তার ভাগ্যের পরিবর্তন হেতু। বিবাহ না করলে তার জীবনের ফাড়া কাটবে না। মানে বেটি কিছু হয়েছে নাকি? আমায় জানাতে পারো চাইলে। সঠিক সময় জানাবো পণ্ডিতজি। এখন শুধু এইটুকুই জানুন, বড় দুশ্চিন্তায় রয়েছি। একমাত্র আপনিই পারবেন সমস্যার সমাধান করতে। আগে বিদায় নেন পণ্ডিত বলবন্ত। পণ্ডিতজি চলে গেলে একাকী ঘরের মধ্যে নিষ্কম্প কেরোসিনের বাতির দিকে স্থির দৃষ্টে চেয়ে থাকেন আরজু। স্পষ্টতই বোঝা যায়, দৃষ্টি থাকলেও মন তার এখানে নেই, মন তার কোমা কোথাও। মেঘমল্লার সন্তর্পণে কেল্লা পেরিয়ে মেঘের মতো উড়ে চলে ধু ধু মাঠ জঙ্গল পেরিয়ে। কোন দিকে যে সে চলেছে তা তার মালিকও মাঝে মাঝে ঠিক বুঝতে পারে না। গভীর রাতে শুনশান শিবপুর গ্রামে ঘোড়ার খুরের শব্দ ওঠে। একটা ছোট্ট কুটিরের সামনে এসে সেই শব্দ থামে। নিঃশব্দ, নিষ্কম্প রাত, ভেজা বাতাস। ঘুমিয়ে রয়েছে শিবপুর, নিশ্চিন্তের ঘুম। শিবাজি মহারাজের রাজত্বে কোনো দস্যুর সাহস নেই শিবপুরের দিকে চোখ তুলে তাকায়।
শুধুমাত্র যার কুটিরের সামনে ঘোড়া থামল সেই কিছুমাত্র সচকিত হয়ে উঠল। অশ্বারোহী ব্যক্তি ঘোড়া থেকে নামল বটে, তবে তবে এরপর ঠিক কি করা কর্তব্য তা তার জানা নেই। যে কুটিরের সামনে ঘোড়া থেমেছে তার অন্দরে দুই নারী ঘুমোচ্ছিল এতক্ষণ। একজন তপ্ত কাঞ্চন শ্বেত বসনা যুবতী এবং অপরজন তারই বিগত যৌবনা দাসী হেমাঙ্গিনী। দাসীর ঘুম গভীর। যুবতীর 3 বার ঠেলা খেয়ে দাসী জেগে ওঠে ধর্মর করে। বলি ওঠলো, কে এলো বলো দেখি এত রাতে? কই কে? আরে বাবা, ঘুম তো তোর নয়, মরলি নাকি? শুনলি না বাইরে ঘোড়ার শব্দ? দরজায় চোখ পেতে দেখো দেখি একবার। অনিচ্ছা সত্ত্বেও হেমাঙ্গিনীকে এমন বর্ষা মুখরিত দিনে রাজাইয়ের উত্তাপ ছেড়ে অগত্যা উঠে যেতে হয় দরজায় চোখ পাততে। কিন্তু খানিক দেখেই সে চমকে ওঠে। এ কি রাজা বাবু যে? রাজা বাবু? সে কেলো? আরে মরি, তোমার ওই বাবু কো, ওই চন্দন নাকি, যাকে কি না। কি কি বলছিস? কি যাতা বলছিস? সর দেখি, সর। হেমাঙ্গিনীকে সরিয়ে দরজার বিশেষ ছিদ্র পথে চোখ রাখে অমরাবতী নিজে। সত্যি বাইরে মেঘমল্লারের লাগাম ধরে দাঁড়িয়ে রয়েছে নবনিযুক্ত মারাঠা সেনাপতি চন্দ্রাদিত্য রাও। জলো অন্ধকার বাইরে, তাও বেশ স্পষ্ট দেখা যায়। চন্দ্রাদিত্যের সেনাপতি হওয়ার খবর ইতিমধ্যে দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে। তার কীর্তির কথাও কে না জানে। কিন্তু এই সময় অমরাবতীর বুক ধুকপুক করতে থাকে। তার মুখের অবয়বে সে ফুটিয়ে তোলেনি বুকের কথা। সে কঠিন হয়ে এক পাশে সরে দাঁড়ায়। বাক্স খুলে একটা মোটা চাদর সে আদ্যপান্ত জড়িয়ে নেয়। কয়েক মুহূর্ত পরেই কাঠের দরজায় টোকা পড়ে, পর 3 বার। খানিক অপেক্ষার পর দরজা সামান্য ফাঁক হয়। হেমাঙ্গিনী বাইরে মুখ বের করে। অমরাবতী দাঁড়িয়ে রয় কপাটের পিছনে। কিন্তু সেই মুহূর্তেই অদৃষ্টের লীলা হোক আর যাই হোক, বৃষ্টি নামে ঝেঁপে বাইরের দাওয়ায় বৃষ্টির ছাঁট এসে পৌঁছল। অমরাবতী মৃদু স্বরে বলে, ওনাকে ভেতরে ডাকে মা। দরজা খুলে যায়। সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ খেলে যায়। এক দমকা বাতাসের দাপটে ঘরের ভিতরের ক্ষীণ কেরোসিনের বাতি যায় নিবে। এখন বাড়ির ভিতর নিশ্চিম বৃষ্টি ভেজা জলো আঁধার। তবু সেই আঁধারকেই কেন জানি বড় আপন মনে হয় চন্দ্রাদিত্যের। মনে হয় এ আঁধার সে চেনে। আন্দাজ মতো হেমাঙ্গিনীকে অনুসরণ করে একটা বেতের চেয়ারে বসে চন্দ্রাদিত্য। ঘরের কোণে অমরাবতী আবারও দ্বীপে অগ্নি সংযোগ করে। সেই প্রজ্বলন্ত দ্বীপ শিখায় এক টুকরো আগুনের ফুলকির মতো মনে হয় তাকে। চন্দ্রাদিত্য নিষ্পলক চেয়ে থাকে। এই প্রথমবার সে পূর্ণাঙ্গ সজ্ঞানে চেয়ে দেখে অমরাবতীকে। হেমাঙ্গিনী, বাবুকে জিজ্ঞেস করতো কোনো বিশেষ উদ্দেশ্যে কি উনি এই গভীর রাতে 2 নারীর কুটিরে পদার্পণ করেছেন? আমরা কি ওর দেশ জয়ে কোনোরকম ভাবে সাহায্য করতে পারি? চন্দ্রাদিত্য সামনেই ছিল, তাই হেমাঙ্গিনীকে আর কথাগুলো পুনর্বার বলার প্রয়োজন পড়ল না। চন্দ্রাদিত্য নিজেই বলে, না মানে আমি শুধু এইটুকুই জানতে চাইছিলাম যে। তা শুধুমাত্র জানার জন্যই কি আপনি নারী গৃহে রাত বেড়াতে যান সেনাপতি? ইঙ্গিতটা খারাপ তা চন্দ্রাদিত্য বুঝতে পারে। শুধু সে বুঝতে পারে না এই অনর্থক আক্রমণের কারণ। আসলে আমাকে কেল্লা থেকে বের হতে দেওয়া হয় না, তাই রাতের আঁধারে লুকিয়ে বেরিয়েছি আমার মনের একটা প্রশ্নের উত্তর খুঁজতে। আর আপনার ঠিক কি করে মনে হলো যে সেই উত্তর আপনি এখানেই পাবেন?
আমি নই, আসলে আমার মেঘমল্লার আমাকে এখানে নিয়ে এসেছে। আমি শুধু তাকে বলেছিলাম যে ব্যক্তি আমার সেবা যত্ন করে নতুন জীবন দান করেছে তার কাছে নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, তা আপনার ঘোড়া আপনার কথাও বোঝে বুঝি? আর যদি আপনার ওই ঘোড়া এই কুটিরে না থেমে পাশের কুটিরে গিয়ে থামতো, তাহলে তাদেরও কি আপনি এমন রাত বিরেতে বিরক্ত করতেন? আমি সত্যিই ক্ষমা প্রার্থী। শুধু আমার মনের সংশয়। কি সংশয় আপনার? যে আমাকে এই নতুন জীবনটা দান করলো সে কে সেটা জানা। ইস, গোটা দেশ তো জেনে গেছে যে রাজবৈদ্য আর আপনার মাতাশ্রীর সেবা এবং শিবাজি মহারাজ আর দেবাদিদেবের কৃপায় আপনার জান বেঁচেছে। সেটা মিথ্যে, সেটা সবাই বলছে, কিন্তু সেটা মিথ্যে। মিথ্যে? হ্যাঁ অবশ্যই, এতটুকু বুদ্ধি তো আমার রয়েছে। তাহলে সেই বুদ্ধি খাটিয়েই কেন উত্তর খুঁজে নেন না সেনাপতি? আহা, আমাদের সেনাপতি কি তখন হুঁশে ছিলেন? তুমিও যেমন। তুই চুপ কর হেমা। মনিবের কাছে ধমক খেয়ে চুপ করে হেমাঙ্গিনী। উতলা হয়ে ওঠে চন্দ্রাদিত্য। কি মানে, কি বলতে চাও? কি বলতে চাও তুমি? আমি আদেশ করছি, আমায় বলো। এটা আপনার রণাঙ্গন নয়, আর আমরা আপনার অধীনস্থ যোদ্ধাও নই যে আপনার আদেশ আমাদের মানতে হবে। কিন্তু কিন্তু উনি যে আমাদের মহামান্য সেনাপতি। হ্যাঁ সেনাপতি, তাই বলছি বাইরে বৃষ্টি থেমে গেছে। আপনার মেঘমল্লার অনেকক্ষণ অপেক্ষা করছে বাইরে, আর আপনিও বহুক্ষণ দুর্গের বাইরে আছেন। এতক্ষণে নিশ্চয়ই সবাই খুঁজতে শুরু করেছে, আর এখন যদি না ফেরেন তবে লোক জানাজানি হলে কিন্তু কলম করে উঠবে। আমাদের মতো অধম দুই নারীকে আপনি বরঞ্চ একটু কৃপা করুন। এবার আপনি বিদায় নিন। অমরাবতীর দেওয়া আঘাতগুলো মোগল বিজাপুরীদের নিষ্ঠুর ছুরিকাঘাতের চেয়েও বেশি করে লাগে, কারণ দস্যুদের সামনে চন্দ্রাদিত্য যোদ্ধা, কিন্তু অমরাবতীর সামনে সে নতজানু হতে চায়। তবে এরপর আর বসাও যায় না। উঠে পড়ে চন্দ্রাদিত্য। বিদায় নেওয়ার আগে কাতর স্বরে শেষবারের মতো সে বলে, আমি জানি, আমি বুঝেছি মেঘমল্লার আমায় এনে সেদিন আপনার হাতেই সমর্পণ করেছিল। আর অমরাবতী, আপনার সেবার গুণেই আমি জীবন ফিরে পেয়েছি হয়তো। তবু জানি না সে কথা স্বীকার করতে আপনার কিসের দ্বিধা। আমি আজকে বিদায় নিচ্ছি। যদি বিরক্তর কারণ হই ক্ষমা করবেন। বাইরে জোলো হাওয়ার দাপট তখনও থামেনি। অচঞ্চল দৃষ্টিতে মেঘমল্লার অপেক্ষা করছে তার মনিবের ফেরার। ঝড়ের গতিতে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি চন্দ্রাদিত্য, হয়তো খেয়াল করলেও দেখতে পেত না, কারণ ঘোমটার আড়ালে লুকোনো যে মুখ, সে মুখেও ফুটে উঠেছে অদ্ভুত বেদনার প্রতিচ্ছবি। সে চোখেও দুফোঁটা জল। মেঘমল্লার আবারও ছুটে চলে। তখনও রাত ভোর হতে বাকি রয়েছে। ভোর হবার আগেই শিবপুর ছাড়িয়ে চলে যাবে চন্দ্রাদিত্য। কেউ দেখার সম্ভাবনা নেই। তবে অদৃষ্টের বিধাতা ছাড়াও আর এক জোড়া চোখ এই নাটিকা খুব রসিয়ে রসিয়ে পর্যবেক্ষণ করে। অমরাবতীর কুটিরের উল্টো দিকে এক বট গাছের নিচে কুটির বেঁধে বাস করা এক বুড়ো ক্ষেত্রী বামুন। তার কাজই এই, সে দিনরাত লোকের কারবার দেখে জীবনপাত করে। চন্দ্রাদিত্য চলে গেলে হেমাঙ্গিনী অমরাবতীকে জড়িয়ে ধরে। কেন অমন করে বিদায় দিলি দিদি? তুই বুঝবি না মুখ পুড়ি, তুই বুঝবি না, বুঝবি না। ফুঁপিয়ে কেঁদে ওঠে অমরাবতী। শুধু সে আর তার বিধাতা জানে
চন্দ্রাদিত্যের নিথর শরীরটা যখন মেঘমল্লার বয়ে এনেছিল তার কুটিরের সামনে, কি এক অসম্ভব বিয়োগের সম্ভাবনায় কেঁপে উঠেছিল ওর হৃদয়। দিনের পর দিন সেবা করে যখন শরীরে একটু শ্বাস এলো, তখন খবর পেয়ে কেল্লার বাহিনীর সাথে মা আরজুবাই নিজে এসে নিয়ে যান সন্তানকে। অবশ্য যাওয়ার সময় সেবার প্রতিদান হিসেবে মোটা বকশিশ দিতেও তিনি ভোলেননি। সেদিন অমরাবতী বলতে পারেনি যে সে বকশিসের লোভে সেবা করেনি। আর কিসেই বা কি বলতো, কি আর আছে তার? সে এক কলঙ্কিনী নারী। নিজের ঘর ছেড়েছে সে মুসলিম শাসকের সাথে। তার জাত নেই, কুল নেই, তার সম্ভ্রম নেই, মারাঠা বীরের প্রতি অধিকার বোধ করার ন্যূনতম সামাজিক পরিচিতিও নেই। মুখ বুজে সেদিন সে তুলে দিয়েছিল অচেতন চন্দ্রাদিত্যকে মা আরজুবাইয়ের হাতে। আরজু গোপনে ওকে ডেকে আলাদা করে একটা মোহরের থলি দিয়ে বলেছিল, কোনোদিন যেন চন্দ্রাদিত্য জানতে না পারে সে এতদিন কোথায় ছিল। মোহর ওর কাজে আসেনি, সেসব খুব সাবধানে রাখা আছে ওই তরঙ্গের মধ্যে। তবে সে কথা রাখার চেষ্টা করেছে, জানতে দিতে চায়নি চন্দ্রাদিত্যকে আসল রহস্য। মেঘমল্লার যখন কোন্ঢানার তোরণ দরজায় পৌঁছল, তখন প্রথম প্রভাতের সূর্য নবকলেবরে উদিত হয়েছে। অতন্দ্র প্রহরীরা সদা সর্বদা জাগ্রত, তবু গত রাতে তারা চন্দ্রাদিত্যর গতিরোধ করতে পারেনি। এখন আর লুকিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সবাই জেনে গিয়েছে নিশ্চয়ই যে চান্দু বাইরে গিয়েছিল। ঘোড়াশালে মেঘমল্লারকে বেঁধে চারা দিয়ে চন্দ্রাদিত্য নিজের মহলের দিকে যায়। এদিকের সবকিছু নতুন হলেও বুঝে নিতে অসুবিধে হয় না। এখনো পর্যন্ত যেই দেখেছে তাকে সেলাম করেছে। নিজের ঘরের সামনে পৌঁছেই সে এক মুহূর্ত থমকে দাঁড়ায়। মাতাশ্রী স্বয়ং বসে রয়েছেন ঘরের মধ্যে। চন্দ্রাদিত্যকে প্রবেশ করতে দেখে মাতা উঠে দাঁড়ান। এসো চান্দু, বড় দেরি করে ফিরলে। আসলে মা, শিবপুরের শিব মন্দিরে গিয়েছিলেন নিশ্চয়ই। মহারাজ সেখানে বড় মন্দির নির্মাণ করেছেন, দেখে এসেছে তো? চন্দ্রাদিত্যের গলা কেমন শুকিয়ে আসে। মা কি তবে বুঝে ফেলেছে? না, মানে মেঘমল্লারকে নিয়ে অনেকদিন বের হইনি, তাই। পুরো রাত কি তুমি মেঘমল্লারের পিঠে চেপে ঘুরেছ? তা ঠিক আছে, পোশাক বদলে নাও। তুমি একজন সেনাপতি, তোমার এমন সাধারণ বেশে বাইরে যেতে একদম মানায় না। মাতাশ্রী বেরিয়ে যান ঘর থেকে। চন্দ্রাদিত্য শুকনো মুখে কাপড় বদলাতে শুরু করে। এদিকে দিনের প্রথম অধিবেশনেই সরগরম। দূত মারফত খবর এসেছে, মোগল রাজের কাছে সংবাদ পৌঁছেছে কোন্ঢানার অধিগ্রহণের বিষয়ে। শয়তান মোগল যে চুপ করে বসে থাকবে না তা সকলেরই জানা। তাই কোন দিক থেকে যে অতর্কিত আক্রমণ চালাবে তা নিয়ে সদা প্রস্তুত থাকতে হবে। উত্তপ্ত আলোচনার মধ্যেই রাজসভায় প্রবেশ করেন মারাঠা রাজের এক বীর পুরুষ, মহাপরাক্রমশালী স্বয়ং সুবেদার তানাজি রাও মালুসরে। এমন জরুরি অবস্থা হলো শিবা যে আমায় প্রতাপগড় ছেড়ে এখানে ডাক পাঠালে? শিবাজি স্বয়ং সিংহাসন থেকে নেমে আসেন বাল্যবন্ধুকে আলিঙ্গন করার জন্য। অন্য সময় হলে প্রিয় এবং সুযোগ্য বন্ধুর খাতিরদারির পরেই কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা হতো, কিন্তু এখন বিষয় অন্য। সম্পূর্ণ দাক্ষিণাত্যের উপর অধিকার স্থাপন করতে হলে দুর্ভেদ্য সুরক্ষা ব্যবস্থা জরুরি। তা এখনো নিশ্চিত হয়নি। তোমাকে গম্ভীর মনে হচ্ছে শিবা, সব কুশল তো? মহানন্দপুর, সম্ভালগড়, জয়সিংপুর সহ বিস্তীর্ণ এলাকা মোগল কবজায়। তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। শুনেছি এক বীর সেনাপতির নাম,
যে নিজের প্রাণ বাজি রেখে মুঘলদের উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ, চন্দ্রাদিত্য। কিছুটা ভেবে শিবাজি আবার বলেন, এবার ভাবছি তানহা, তাকেই পাঠাবো তোমার সাথে। তোমাকেই কিন্তু দলের অধ্যক্ষ হতে হবে। কিন্তু তোমার সেই সেনাপতি রত্নটিকে একবার দেখাবে না? সে শিবাজি কিছু একটা বলতে যাচ্ছিলেন, হয়তো চন্দ্রাদিত্যকে ডেকে আনারই হুকুম দিতেন, কিন্তু বাদ সাধল পণ্ডিত বলবন্ত। আজ রাজজ্যোতিষের জায়গায় সেই বসেছে সভায়। মহারাজ মাফ করবেন। যা বলতে চান খুলে বলতে পারেন পণ্ডিতজি। নবনিযুক্ত সেনাপতি চন্দ্রাদিত্য রাওয়ের এখনো ভাড়া কাটেনি। মানে সে এখনো সুস্থ হয়ে ওঠেনি? আগে তা উঠেছে, কিন্তু কিন্তু কি? হুজুর মাফ করবেন। বলুন আপনি। আমি কালই তার কুষ্ঠি বিচার করেছি। একটি বিশেষ নক্ষত্রের কারণে তার জীবনে বিশেষ ভাড়া আসতে চলেছে। এই অবস্থায় কি তাকে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার দেওয়া যায়? সংবাদ শুনে মুখ গম্ভীর করলেন শিবাজি, কিন্তু তানাজি তার বন্ধু শিবার গোমরা মুখ পছন্দ করতে পারেন না। তিনি উচ্ছ্বাসের সঙ্গেই বলে ওঠেন, পণ্ডিতজি, আপনার পুঁথিপত্র একটু ঘেটে দেখুন, নিশ্চয়ই কোনো একটা উপায় বেরোবে। উপায় একটা আছে বটে। বলে কিসের যেন ছক কাটতে বসে পণ্ডিত। তারপর অনেকক্ষণ সেই সব কাল্পনিক আঁকিবুকির দিকে নজর ফিরিয়ে অনেক পুঁথিপত্রের পাতা উল্টে এবং অনেকক্ষণ রাজসভার সকলকে রুদ্ধশ্বাস অপেক্ষায় রেখে শেষমেশ বলেন, বিবাহই একমাত্র বিধান। বিবাহ? বিবাহ? অট্টহাসি হেসে ওঠেন শিবাজি মহারাজ। সভাগৃহে একটা তুমুল হাসির তরঙ্গ বয়ে যায়। মুহূর্তে গম্ভীর যুদ্ধনীতির প্রসঙ্গ বদলে যায় খুশির মেজাজে। তানাজি বলেন, তাই বলো পণ্ডিত, তা এমন দুঃখের সঙ্গে কেন শোনাচ্ছ? এ তো আনন্দ সংবাদ। শিবাজি বলেন, পাত্রী খোঁজা হোক, সাথে হোক যুদ্ধের প্রস্তুতি। তানহা, প্রস্তুত হও। সেদিনের মতো সভা ভঙ্গ হয়। আরও কয়েকদিন পর পুরোপুরি সেরে ওঠে চন্দ্রাদিত্য, কিন্তু শান্তি নেই। নানা দিক থেকে মোঘল লুঠেরাদের গ্রাম লুট করার খবর ভেসে আসে। শিবাজি দিনে দিনে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। এই ঘৃণ্য পরিস্থিতি থেকে মারাঠা স্বরাজকে মুক্ত করতে হবেই। কেল্লার একদিকে সেনাঘাঁটি গড়ে তোলা হয়েছে। সেই সেনার দল রোজ মহড়া করে। তাছাড়া সম্পূর্ণ কেল্লা মারাঠা সেনা দ্বারা সুরক্ষিত। অনেকদিন পর চন্দ্রাদিত্য আজ মহড়ায় এসেছে। শিবাজি এবং তানাজি দুজনে অলক্ষ্যে সেনাদের প্রস্তুতি নিরীক্ষণ করছিলেন। তবে সকলকে ছেড়ে তানাজির লক্ষ্য এক যুবা সেনাপতির দিকে। ওই সেনাপতি কে শিবা? ওর তরবারি চালানোর কৌশল যে বড় সুনিপুণ মনে হয়। ওই চন্দ্রাদিত্য। একটা হাসির রেখা ফুটে ওঠে তানাজির গোঁফের ফাঁকে। এভাবেই দিন যায়, রাত আসে। গোপনে রণডঙ্কা বাজানোর প্রস্তুতি শুরু হয়। অশীতে শান দেওয়া হয়। কেল্লার পাথরের দেওয়াল কেঁপে ওঠে সম্মিলিত তরবারির ঝনঝন শব্দে। এরই মধ্যে একদিন মা আরজুবাই আসেন চন্দ্রাদিত্যের কক্ষে। চন্দ্রাদিত্যের চোখ তখন নিবিষ্ট গোধূলির রূপসজ্জার দিকে। দূর পশ্চিম আকাশে সূর্যদেব অস্ত যাচ্ছেন। ওদিকেই কোনো এক জায়গায় শিবপুর গ্রাম। ঠিক এমনই সূর্যাস্ত হচ্ছে অমরাবতীর কুটিরের সামনে। অমরাবতী কি তারই মতন সূর্যাস্তের শোভা উপভোগ করতে করতে তার কথা ভাবছে? চান্দ, প্রণাম মাতাশ্রী। কুশল হোক। সন্তানকে আশীর্বাদ করেন মাতা। মায়ের ডাকে চন্দ্রাদিত্য ফিরে আসে বাস্তব জগতে। তোমার প্রস্তুতি কেমন? সবই ভবানীর কৃপা মাতা। ভবানী আরও এক কৃপা করেছেন। আশা করি তুমি শুনে খুশি হবে। কি মাতা? আর ঠিক 3 পক্ষকাল বাদে বৈশ্যনারের সুবেদার বিরাট সিং এর একমাত্র কন্যা বিতস্তার সঙ্গে তোমার বিবাহ স্থির হয়েছে। বিবাহ?
তা কি করে সম্ভব? কেন সম্ভব নয় চন্দ্রাদিত্য? তুমি বিবাহযোগ্য হয়েছ, বৈষ্ণবের সুবিধারে কন্যাও বিবাহযোগ্যা, সুশ্রী এবং সুন্দরী। তোমাদের কুষ্টি বিচার করেছেন স্বয়ং বলবন্ত ঠাকুর, সুতরাং সন্দেহের তো আর কোনো অবকাশই রইল না। কিন্তু মাতা। আর কোনো কিন্তু নয়। তোমার পিতা নিজে গিয়ে সুবেদারকে কথা দিয়ে এসেছেন। তাছাড়া স্বয়ং মহারাজ এবং তানাজিরও সম্মতি আছে এতে। এখন যত তাড়াতাড়ি শুভ কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি তোমরা যুদ্ধের জন্য প্রস্থান করতে পারবে। কিন্তু এর সাথে যুদ্ধের কি সম্পর্ক? রাজজ্যোতিষীর মতে তোমার বিবাহ না হলে অন্য রাজকর্মে তোমার উন্নতি সম্ভব নয়। তাছাড়া একটা ফাড়াও আছে। কিন্তু মাতা, আমি যে অন্য কাউকে। মনের কাজই তো পুত্র, যাকে তাকে যখন তখন দিয়ে বসলে অনুতাপ করতে হয়। শুধু জেনে রেখো, এই সিদ্ধান্তের অন্যথা হবে না। প্রস্থান করেন মাতাশ্রী। দু চোখে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসে চন্দ্রাদিত্যের। এ কি সমস্যা? যে মন এতক্ষণ অস্তরাগের শোভায় বেহাগ ভাঁজছিল, সেই মন এবার নিমজ্জিত হয়ে পড়ল দুর্হাসার গাঢ় পাঁকে। পরদিন কিন্তু শিবাজী মহারাজের সভায় বেশ শোরগোল হলো। এতদিন কোনো মুসলিম সেনাবাহিনীতে নিযুক্ত হয়নি। সেনাদলে অনেকেই মনে করে তারা অচ্ছুত জাতি, কিন্তু এবার ব্যাপার ঘটেছে অন্য। দূত মারফত খবর এসেছে আহমেদনগরের এক কামার শামা খান যোগ দিতে চান শিবাজির দলে। সেই নিয়েই সভাসদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সভাসদ কর্তার সিং বলেন, মহারাজ, এতে দলের অনেকেই দ্বিমত হবে। তখন কি ঐক্য বজায় রাখা সম্ভব হবে? দলের ঐক্য কি কারণে বিঘ্নিত হবে বলে তোমার বিশ্বাস? মহারাজ ক্ষমা করবেন, কিন্তু মুঘল অত্যাচারের পর অনেকেই বিশ্বাস করে ওরা শত্রুর জাত। ওদের কখনো বিশ্বাস করা যায় কি? সভার আরো অনেকেই কর্তার সিংকে সম্মতি জানায়। কয়েক মুহূর্ত চুপ থেকে শিবাজি বলেন, আপনারা কি জানেন আমার কাকা শ্রী শ্রীমৎ শরীফজি ভোঁসলের নামকরণের অর্থ? সুফি সন্ত শরীফ সন্তের নাম থেকে আমার কাকাশ্রীর নামকরণ করেছিলেন আমার দাদুজি। তাছাড়া আমার পিতাশ্রী স্বয়ং মানতেন না কোনো ধর্মকে ছোট করা। তানাজি, আজ থেকে আমার সাম্রাজ্যে কোনো স্থানে কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মাচরণ পালনে বাধা যেন না ঘটে, তা দেখার দায়িত্ব নিতে হবে। কেউ কোনো সেনাপতি, সুবেদার অথবা কর্মচারী যেন কাউকে জাতিভেদের নজরে না দেখে, সেই সচেতনতার প্রচার করতে হবে সাম্রাজ্য জুড়ে। পরে আরও অঞ্চল অধিকার করে আমাদের মারাঠা সাম্রাজ্যের বিস্তার করতে হবে, কিন্তু তা বলে কারুর ধর্মীয় আবেগে যেন বাধা না পড়ে। যারা ঠগ, কুকর্মী, তারা পাখণ্ডী। তাদের কোনো ধর্মের মাপকাঠিতে ফেলে সমস্ত ধর্মকে ছোট করার মানে হয় না। আজ থেকে এই আইন চালু হলো, যে কোনো ধর্ম নির্বিশেষে ব্যক্তিবিশেষ আসতে পারে মারাঠা জয় পতাকার তলে। সুশাসন পাওয়ার অধিকার সকলের আছে। জয় মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজের জয়! জয় মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজের জয়! জয় মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজের জয়! এদিকে আজ তরুণ সেনাপতি চন্দ্রাদিত্যের অভিষেকের দিন। বাইরের প্রাঙ্গণে ততক্ষণে বেজে উঠেছে বাদ্যি। শিবাজী মহারাজ বীর দর্পে এগিয়ে যান সেদিকে। প্রাঙ্গণে পৌঁছে দেখা যায় সেখানে একটা বিরাট মেলার মতো ব্যাপার। সেনাদের তরফে বিশেষ আয়োজন করা হয়েছে। চারিদিকে বনফুলের পুষ্পবৃষ্টি হচ্ছে। সবাই পরাক্রম এবং বুদ্ধিমত্তার জন্য ভালোবাসে এই তরুণ বীরকে। পট্টবস্ত্র এবং উত্তরীয়তে সজ্জিত হয়ে প্রাঙ্গণের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে চন্দ্রাদিত্য। তার কপালে অর্ধচন্দ্রায়িত তিলকের শোভা। সুকুমার মুখমণ্ডলে
লালিমার মধ্যেও দৃঢ়তার ছাপ স্পষ্ট। হাত পা শরীরের পেশিগুলো সবল, তারুণ্যে উদ্বেলিত। ঢাক বাদ্যি কারা নাকারার মধ্যে দিয়ে যে এক ফালি রাস্তা সভাগৃহ থেকে সোজা চলে গিয়েছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়েই চন্দ্রাদিত্যর মুখোমুখি দাঁড়ান ছত্রপতি। উচ্চতায় শিবাজির থেকে খানিক খাটো চন্দ্রাদিত্য। শিবাজি নিজে পোক্ত দুখানা হাত রাখেন চন্দ্রাদিত্যর কাঁধে। একজন বিশাল রেকাবিতে রাখা একটা খাপবন্ধ বিরাট তরবারি এগিয়ে দেয়। খাপ খুলে সেই ঝকঝকে তরবারি শিবাজি স্বয়ং তুলে দেন চন্দ্রাদিত্যর হাতে। রাজতিলক লাগিয়ে দেন কপালে। নতজানু হয়ে চন্দ্রাদিত্য প্রণাম করে মহারাজকে। সকলে জয়ধ্বনি দেয়। ছত্রপতি কিন্তু বলেন, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, হর হর ভবানী, জয় শিবশম্ভু, জয় ভবানী, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভবানী। প্রাত্যহিক কাজ শুরুর আগে শিবাজি কেল্লার মন্দিরে শিবের আরাধনা করেন। মা জিজাবাই তাকে শিবের আশীর্বাদ ধন্য প্রসাদ মনে করেন। আজ তার কাঁধে অনেক দায়িত্ব। মারাঠা স্বরাজ প্রতিষ্ঠা করে শুধু মারাঠা নয়, বরং সম্পূর্ণ দাক্ষিণাত্যকে সুশাসনের ছত্রছায়ায় আনতে হবে। আর সুশাসনের সেই ছত্র ধীরে ধীরে বিস্তৃত প্রসারিত হবে আসমুদ্র ভারতবর্ষের মাথার উপর, দেশমাতৃকার অসীম কৃপায়। শিবাজি একাকী গিয়ে বসেন তার আরাধ্য দেবতার সম্মুখে। এরপর একে একে দিন কাটতে থাকে। যুদ্ধের প্রস্তুতি যেমন চলছে, তেমনি সবাই প্রস্তুত হচ্ছে তাদের প্রিয় সেনাপতি চন্দ্রাদিত্যের বিবাহ উদযাপনের। চন্দ্রাদিত্যের কিন্তু ঘুম উড়েছে। সে যদি একবার মহারাজকে বলতে পারত তার মনের কথা, মহারাজ নিশ্চয়ই বুঝতেন। কিন্তু মহারাজকে বলতে পারে এত বড় বুকের পাটা তার নেই। মহারাজের সামনে মুখ তুলে কথা বলতে পারে এত বড় বুকের পাটা গোটা ভূভারতে কারণ নেই। কি করবে সে? না হয় সে অনেক সাহস জুটিয়ে মহারাজের সামনে তার দাবি পেশ করত, কিন্তু যেখানে অমরাবতী নিজেই তাকে প্রত্যাখ্যান করে, সেখানে কি তাকে নিয়ে স্বপ্নের জাল বোনা চলে? মনের ভিতরে কেউ যেন বলে যায়, হে অমরাবতীর ছল। অমরাবতী তাকে সত্যিই ভালোবেসেছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে বুকে ব্যথা চেপে আঘাত করেছে। শিবপুর গ্রাম দিয়ে রোজ অজস্র ঘোড়া যাতায়াত করে। মারাঠা বীরেদের ঘোড়ার খুরে কত ধুলো ওড়ে। বর্ষার ভিজে মাটি কত ছাপ ধরে রাখে তার বুকে। আবার অচিরেই নতুন ছাপ এসে পুরনোর স্থান অধিকার করে। আজকাল বৃষ্টি একটু কমেছে। এদিকে সারা বছরই ঝিমঝিম বৃষ্টির আবহাওয়া থাকে। এত লোক আসে যায়, তবু সে তো আর আসে না। একজোড়া চোখ অপেক্ষা করে রয় নিষ্পলক। কেউ খোঁজ পায় না তার। বাইরে কত লোক আসা যাওয়া করে। দুর্গ যাওয়ার প্রধান রাস্তাই এটা। তবু তো মেঘমল্লার চেপে কেউ আসে না। সেই রাতের পর আর কোনো বৃষ্টি ভেজা রাতে মেঘমল্লার এসে থামে না অমরাবতীর কুটিরের সম্মুখে। রাত জাগা অতন্দ্র চোখ দুটো তবু অপেক্ষা করে। কত রাতে আধো ঘুমে অমরাবতী স্বপ্ন দেখে চন্দ্রাদিত্য এসেছে তার সামাজিক অবস্থান ভুলে শুধু তারই কাছে। দাসী হেমাঙ্গিনী রোজ কত কথা বলে, তবু সেদিনের মতো বাচালতা করে আর সেই মানুষটার কথা বলে না। এমন সময় একদিন অমরাবতী গিয়েছিল গ্রামের মন্দিরে। ছত্রপতি মহারাজ নতুন শিব মন্দির বানিয়েছেন শিবপুরে। পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজো দিতে গিয়েছিল অমরাবতী।
এমনিতে সে রোজ শিব পুজো করে বাড়িতে, তবে আজ বিশেষ দিন। আজ দূর দূর থেকে শত শত মানুষ এসেছেন দেবাদিদেবের আরাধনা করতে। সেই তো শুভ্র বসন পরনে অমরাবতীকে বড় পবিত্র দেখাচ্ছিল আজ। কিন্তু মন্দিরে পৌঁছানোর আগে কয়েকজন নারী ওর সামনে জটলা করতে করতে চলেছিল। নারী চরিত্রের কাছে দিক দিগন্তের সব খবর সবার আগে পৌঁছবে এই বিধান। হাস্য কৌতুকে মগ্ন তাদেরই মধ্যে একজন অপরজনকে বললে, ও সই, শুনিসনি বুঝি সামনের পূর্ণিমায় যে কেল্লায় বড় উৎসব? কিল্লায় উৎসব? তবে আমাদের যে লোকটি বলে গেল মোগল সেনা নিকেশের প্রস্তুতি নিচ্ছেন মহারাজ। তা নিচ্ছেন, তবে এ অনুষ্ঠান বিশেষ কিনা? সে আবার কি রকম? আরে আমাদের নতুন সেনাপতি, কি যেন নাম? চন্দ্রাদিত্য। হ্যাঁ, চন্দ্রাদিত্য। চন্দ্রাদিত্যের বিয়ে যে। আহা, তার যা রূপ, কি আর বলি। মরণ! এই বুড়ো বসে তোর কি ভীমরতি রে সই? এক্ষুনি যদি শুকনো আকাশ থেকে বাজ পড়ত তবে অত চমকিত হতো কিনা বলা যায় না অমরাবতী। এখনই যদি ধরিত্রী ফাঁক হতেন তাহলেও বোধহয় তা স্বাভাবিক বলেই গ্রহণ করত অমরাবতী। তবে চন্দ্রাদিত্যের বিয়ে, পা দুটোকে যেন মাটির সাথে গেঁথে দেয়। চলার ক্ষমতা থাকে না ওর অনেকক্ষণ। আজ হেমাঙ্গিনী আসেনি, সে একাই এসেছে। অনেকক্ষণ ওর হুঁশই রইল না। সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। রাস্তার ছেলে বুড়ো পথচারীরা যে লোলুপ দৃষ্টিতে ওর রূপমাধুরী পান করছে আকণ্ঠ, তাও বোধ করি খেয়াল করেনিও। ওর ধাঁধা লাগা চোখে তখন কেবল এক চিত্র, নববর বেশে চন্দ্রাদিত্য মালা পরাচ্ছে কোনো এক রূপবতী রাজকন্যার গলায়। না না না, এ সত্যি হতে পারে না, এ নিশ্চয়ই সত্যি নয়। কিন্তু কিভাবে জানবে সে এর সত্যতা? ততক্ষণে যে সেই মহিলাগুলিও অনেক দূর এগিয়ে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছে। ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে কি যে প্রার্থনা করে অমরাবতী, তা কেবল সে এবং তার ঈশ্বরই জানেন। কিন্তু কুটিরে যখন সে ফিরল তখন হেমাঙ্গিনী বিশেষ সচেতন হয়ে উঠল। তোমার শরীর খারাপ দিদি? কেন রে? এ কি, মুখ চোখের কি হাল করেছ? অমরাবতী তখন কিছুই বলে না হেমাঙ্গিনীকে। অনেক রাতে হেমাকে জাগিয়ে সে বলে, সখী, একটা কাজ পারবি রে? হেমাঙ্গিনীর ঘুম খুব গাঢ়। সে ঘুমের ঘোরে জিজ্ঞেস করে, কি কাজ? কেল্লায় খবর নিয়ে জানতে পারবি সামনের পূর্ণিমায় কেল্লায় কিসের উৎসব? এর এমন কাজ কি দিদি? ওই সামনের ওই বুড়ো মিনসে পণ্ডিত আছে না, ওর কাছেই থাকে সব খবর। ওকে দিয়ে সব খোঁজ লাগানো যাবে। ঘুমিয়ে পড়ো কেমন? এতটুকু বলেই হেমাঙ্গিনী আবারও লেগে যায় নিদ্রা দেবীর চরণ সেবায়। নিদ্রা যদি তার এত প্রিয় না হতো তবে সে অন্তত কৌতূহল প্রকাশ করত যে অমরাবতী হঠাৎ কেল্লার খোঁজ কেন নিতে চায়। তবে বিধাতা যাকে যা গুণ দেন বড় ভেবেচিন্তেই দেন। না হলে সকলে যদি অমরাবতী হতো, সৃষ্টিতে একটা অনাসৃষ্টি কাণ্ড বেঁধে বসত না। চন্দ্রাদিত্য বরাবরই মেঘমল্লারের পিঠে চাপলে সমস্ত দুঃখ কষ্ট গ্লানি একেবারে ভুলে যায়। তবু আজকাল সে মন থেকে কিছুতেই দূর করতে পারে না যে পূর্ণিমা নিকট প্রায়। তবে এক একটা দিন যত এগোচ্ছে বাইরের সঙ্গে সঙ্গে ভিতরের যুদ্ধটাও বাড়ছে। এমন সময় একদিন খবর এলো লোধি শাহ সেনাবাহিনী নিয়ে এসে পৌঁছেছে ভীমা নদীর তীরে। ওখানেই তাদের স্থায়ী অথবা অস্থায়ী তাঁবু পড়েছে।
লোধি শাহ আমুদে মানুষ, রুটি গোস্ত আর 1 নম্বর আফগানি সুরায় মত্ত থাকে সে। খাবার দাবারের দিকে বিশেষ নজর তার, তাই শিবিরে সর্বদা 1 নম্বরের গোস্ত, সমোসা, হরিষা, হালিম, ইয়াখানির যোগান লেগেই থাকে। তাছাড়া দেশি ঘি, দারচিনি, লবঙ্গ আর ভালো চালের মিশ্রণে 1 নম্বর শাহী বিরিয়ানি তো আছেই। তার কাছে যুদ্ধ করে দেশ জয়, মোগল সাম্রাজ্যের প্রসার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ সুস্বাদু খাবারের ভোজন করে রসনা তৃপ্ত করা। অভিজ্ঞ সেনাধ্যক্ষ সে জানে দলকে দীর্ঘ সময় উজ্জীবিত রাখতে হলে আমোদ এবং ভোজন 2 উত্তম মানের হওয়া বাঞ্ছনীয়। সেদিন তেমনি দ্বীপ্রাহরিক মহাভোজের অবসরে এক রক্ষী এসে তেলা করল, হুজুর, গুস্তাখি মাফ, 2 ব্যক্তি এসেছেন, আপনার সাক্ষাৎ লাভে আগ্রহী। লোধির গোঁফহীন ঠোঁট মুহূর্তের জন্য সুপক্ক মাংস চর্বণ বন্ধ করে থামল। বোধহয় সেই কিছু ভেবে নিল মনে মনে। তারপর বলল, কেন এসেছে তারা? জানি না হুজুর, আপনার সামনে তারা কিছু নজরানা ভেট দিতে চায় বোধ করি। নজরানা? নজরানা পেতে খুবই উৎসাহী লোধি। বলা বাহুল্য, তার এই হরদম খানাপিনা এই লুঠের নজরানাতেই চলে আসছে এতকাল। যে গ্রামে সে তাঁবু ফেলে সেই গ্রাম থেকে ভালো জাতের ভেড়া, ছাগল রোজ ভেট হিসেবে আসা চাই। তাই ঠোঁটের ফাঁকে তার হাসি ফুটে ওঠে। তবে একটা বিষয় তার খেয়াল হয়, ওই শয়তান ডাকাত শিবাজির কোনো ছক নয় তো। ভাবনাটা মনে এলেও উড়িয়ে দেয় লোধি। যত যাই হোক, কমসে কম 2000 সুশিক্ষিত সেনা পরিবেষ্টিত হয়ে তাঁবুর মধ্যে বসে রয়েছে সে। যত যাই হোক, 2 মাত্র লোক এসে তার কোনো ক্ষতি করতে পারবে না এ নিশ্চিত। খানাপিনার পর্ব শেষ করে নবাগত 2 আগন্তুকের উদ্দেশ্যে গমন করেন লোধি শাহ। দেখা যায় তাঁবুর বাইরে একটি পিপুল গাছের ছায়ায় মাথায় পাগড়ি বাঁধা নিতান্তই স্বল্প বয়সী 2 রোগা পাতলা মারাঠা আলখাল্লা পরিহিত যুবক 2টি ভালো জাতের ভেড়া ভেটে নিয়ে অপেক্ষা করছে মোগল সেনাপতির। কি চাও তোমরা? আগে হুজুরের সেবায় কিছু ভেট। কিন্তু তোমাদের দেখে তো মারাঠা বলে মনে হয়। হ্যাঁ, তা তো বটেই, তবে মোগল সেনাপতির প্রতি আমাদের শরণাগতি স্বীকার করবেন। মনে মনে একটু হাসিই পেল লোধি শাহের। শিবাজি যদি আজকের দিনটা দেখত, ডাকাত ছোকরা শিবাজি মারাঠাদের এক করে মোগলদের দেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে, আর তারই জাতির 2 লোক এসেছে মোগল সেনাপতিকে ভালো জাতের 2 বকরি নজরানা দিতে। আসিফ আলী। সঙ্গে সঙ্গে আসিফ আলী নামের বাবুর্চি এসে দাঁড়ায়। ওদের ভেট তুমি নিয়ে যাও, আর দেখো আজ সন্ধ্যায় যেন এরাই লাগে মুঘল সেবায়। যত যাই হোক, মারাঠাদের তরফে যে ভেট এসেছে অস্বীকার করতে নেই। ভিতরে ভিতরে ক্রোধাগ্নি জ্বলে উঠলেও মুখে হাসি রেখে 2 যুবকের মধ্যে সবচেয়ে প্রগল্ভ যে সে বলে, হুজুর, আর একটা আরজি আছে, করব? ফরমাইশ করো। শোনা যায় বৈশ্যানর এখন অরক্ষিত। আমরা এই ভেড়া যুগলের সাথে বৈশ্যানরও ভেট করতে চাই মোগল সেনাপতিকে। কি? খবরটা শুনে সঙ্গে সঙ্গে যেন লোধি শাহর খুন চেপে যায় মাথায়। কি চাও তোমরা? বৈশ্যানর মোগল সম্রাটের হোক, এই চাই। হেতু? হেতু নাই বা জানলেন মোগল সেনাপতি, শুধু এতটুকু জানুন, বৈশ্যানরে সামনের পূর্ণিমায় অর্থাৎ আজ থেকে ঠিক 10 দিন পর এক বিশেষ অনুষ্ঠান হবে। সেই দিনই আপনাদের সামনে মোক্ষম সুযোগ। খবর শুনে শয়তানি হাসির ঝিলিক খেলে যায় লোধি শাহর মুখে। আচ্ছা, তোমরা যাও, ঠিক সেই দিনই মারাঠারা দেখবে নিজেদের অকাত।
আর মোঘল সেনাপতি লোধি শাহর বীরত্ব। इम्तियाज, आज रात अफगानी मुजरा होगा, सबको ऐलान कर दो। আগন্তুক দুজন বিদায় নেয়। বাইরে তাদের ঘোড়া বাঁধা ছিল। ভেট তারা কিনেছিল একটি স্বর্ণমুদ্রার বিনিময়ে কাছের গ্রাম থেকে। তাদের একজন ঘোড়া চালানোয় পারদর্শী আর একজন কূটনীতিক। ঘোড়া যখন মোগল ঘাঁটির এখতিয়ার পেরিয়েছে, তখন বর্ষার শ্যামলতা ভেদ করে সূর্যদেব দেখা দিয়েছেন আবারও, বোধহয় আজ শেষবারের মতো। রাস্তায় একটা বিরাট বড় ঝিল পড়ে। ঝিলের ধারে গাছতলায় ঘোড়া বেঁধে দুই যুবক বর্ষার টাটকা জলে হাত মুখ ধুয়ে নিজেদের সাজ বদলায়। প্রথমে মাথার পাগড়িগুলো খুলতেই বেরিয়ে পড়ে কোমর সমান গোছা ভরা চুল, আর তারপর উপরের জব্বার দাড়ি খুলতেই সেটা গা থেকে খসে পড়ে এবং ভিতর থেকে বেরিয়ে আসে দুই নারী মূর্তি। এতক্ষণে তারা পুরুষালী আওয়াজ ছেড়ে স্বাভাবিক গলায় পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে পারে। তাদের একজন আরেকজনকে বলে, সই, এমন কেন করলে বলো তো? যে মারাঠা রাজ আমাদের আশ্রয় দিয়েছে, যে মারাঠা মহারাজ স্বয়ং ভগবান শিবের মতন মহান, তার বিরুদ্ধে প্রতারণা কেন করলে? অপরজনের দৃষ্টি নিষ্কম্প বাঁধা রয়েছে ক্ষীণ আন্দোলিত পুষ্করিণীর জলের দিকে। ঠকাই তো নেই সই। তবে কেউ যদি ঠকানো না বলে, তবে কাকে ঠকানো বলবে? তোর কি মনে হয় ওই মিনসের দল মোগলরা মারাঠাদের হারিয়ে বৈশ্যানরের দখল নিতে পারবে? সেখানে সেনাপতি স্বয়ং থাকবে না? হ্যাঁ, সেনাপতি চন্দ্রাদিত্য থাকবেন, কিন্তু কিন্তু আমার তো কেবল একটি উদ্দেশ্য ছিল। কি সেই উদ্দেশ্য? বৈশ্যানরের সুবেদার কন্যার বিবাহ বণ্ডুল। আর তাতে লাভ? উত্তরটা দেয় না যুবতী। তার বদলে সে চেয়ে থাকে দূরে। সত্যি প্রেম বড় জটিল এক বস্তু, যার তল এই যুদ্ধনীতি, রাজ্যপাট, রাজ্য শাসন থেকেও অনেক গভীরে। আবারও ঘোড়া ছুটে চলে। পুরো রাত ঘোড়া ছুটিয়ে অবশেষে শেষ রাতে ঘোড়া এসে থামে শিবপুরে অমরাবতীর কুটিরের সামনে। এদিকে দিন আর প্রায় নেই। যুবা সেনাপতির বিবাহ উপলক্ষে সেজে উঠেছে মারাঠা কেল্লা। এর মধ্যে দূত মারফত খবর এলো লোধি শাহ তাঁবু গোটানোর পরিকল্পনা করছে। সেই নিয়ে রাজসভায় হাসাহাসিও কিছু কম হলো না। সকলেই মোটামুটি মেনেই নিল যে মারাঠাদের প্রতাপের সামনে লোধি শাহ ভয় পেয়েছে। তত্ত্বটা শুধু মানতে পারল না তানাজি। তিনি বললেন, দেখো শিবা, আমার মনে হয় না অভিজ্ঞ লোধি শাহ ভয় পাবার লোক। সে নিশ্চয়ই গুপ্ত আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু গুপ্ত আক্রমণ করতে চাইলেও আমাদের দূত নিশ্চয়ই তার খোঁজ পেত এবং আমাদের জানাতো। দেখো শিবা, দূত জানতে পারছে না শুধুমাত্র এই কারণেই আমাদের হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। তুমি কি শঙ্কা করো তা না? আমার শঙ্কার জায়গাটা অন্য। কি? খুলে বলো। দেখো, কন্ডানা পাহাড়ের ঘাঁটিতে অবস্থিত এবং শত্রু দলের থেকে আমরা ভৌগোলিক দিক থেকে ভালো জায়গায় আছি। তাছাড়া রাজ্য সীমানার বাইরে থেকে 2000 সেনা নিয়ে একেবারে দুর্গ আক্রমণ করার পরিকল্পনা লোধি তো ছেড়ে দাও, কোনো মূর্খও কল্পনা করবে না। কিন্তু কিন্তু হতে পারে তার কাছে অন্য কিছুর খবর পৌঁছেছে। কি খবর? সেদিন সভা ভাঙার পরেও শিবাজির ব্যক্তিগত কক্ষে একান্তে কিছু পরামর্শ হয় দুই মারাঠা বীরের মধ্যে। তারপর অবশেষে সেই দিন আসে, তরুণ সেনাপতি চন্দ্রাদিত্যের বিবাহের দিন। কেল্লা থেকে লোক লস্কর সহযোগে প্রায় 500 লোক চলল বিয়ের অনুষ্ঠানে। আর তাদের সকলের শিরোমণি হয়ে মেঘমল্লারের পিঠে চেপে চলল স্বয়ং চন্দ্রাদিত্য। কিন্তু তার মন আজ বড় উদাস। শেষ পর্যন্ত সে পারল না মনের কথা খুলে বলতে কাউকে।
আর সত্যিই তো, মা ঠিকই বলেছেন, একজন মারাঠা সেনাপতি হয়ে কি অমরাবতীকে তার ভালোবাসা চলে? কিন্তু একজন মানুষ হিসেবে চন্দ্রাদিত্য যদি একজন সাধারণ মানুষ হতো, তবে হয়তো তার জন্য এত প্রতিবন্ধকতা থাকতো না। দলের প্রথমে দুটো বিরাট কায় হাতি চলেছে, শুম্ভ এবং নিশুম্ভ। তারপর অশ্বারোহী বাহিনী এবং তারপর পদাতিক বাহিনী। অশ্বারোহীদের মাঝে চলেছে চন্দ্রাদিত্য মেঘমল্লারের পিঠে চেপে। চারিদিকে বাদ্যি বাজছে। যে যে গ্রাম দিয়ে শোভাযাত্রা যাচ্ছে, প্রত্যেকে তার উপরে পুষ্পবৃষ্টি করছে। এত সম্মান আজ সে পেয়েছে শুধুমাত্র রাজপতাকার তলে নিজের যোগ্যতা প্রমাণ করে। কিন্তু সম্মানই কি মন ভরে? হ্যাঁ, যাদের ভরে তাদের দলে সে নয়। সে ছেলেবেলা থেকেই শুধুমাত্র হারিয়েছে, পায়নি কিছু। সে ছেলেবেলায় হারিয়েছে তার আজন্মের বাল্য সঙ্গিনীকে, আজ হারাতে চলেছে অমরাবতীকে। কিন্তু তাতেও দুঃখ নেই। যদি শেষবারের মতো অমরাবতীর দর্শন লাভ করতে পারত সে, যদি সে একটি বারের জন্য হলেও মুখ ফুটে একটা শেষ বিদায় জানাতে পারত, কিন্তু তারও উপায় নেই। এখান থেকে পালাবার উপায় নেই। আর সে কথা দিয়ে এসেছে তার মাকে। মানুষ যখন নিজের সামর্থ্যের উপর আস্থা রাখার কোনো কারণই খুঁজে পায় না, তখন সে পরমপিতা পরমেশ্বরকেই আরো বেশি করে আঁকড়ে ধরে। দুদিনের যাত্রাপথ। প্রথম দিনের যাত্রা সেদিনের মতো নির্বিঘ্নে সমাপন হল। আওরঙ্গগঞ্জের বিশাল মাঠে রাতের বেলা 500 দলের আস্তানা পড়ল। খাবার দাবার সঙ্গেই ছিল, সুতরাং অসুবিধে হওয়ার কথা নয়। চন্দ্রাদিত্য জানে দলের সকলকে সাধারণ বরযাত্রী মনে হলেও প্রত্যেকেই আসলে ছদ্মবেশী দুধে মারাঠা সৈনিক, আর সকলেই নিজের ভাগের অস্ত্র লুকিয়ে রেখেছে গোপনে। যদি কোনো বিঘ্ন ঘটে, কেউই এখানে দস্যু দলের রক্তগঙ্গা বইয়ে দিতে পিছপা হবে না। রাতে গেছোরা গাছে উঠে পাহারায় রইল, বাকি আরো অনেকে জেগে রইল অতন্দ্র প্রহরায়। রাত এক সময় গভীর হলো। ধীরে ধীরে সেই গভীর রাত প্রভাত হলো। তবু কোনো দস্যু তো দূর, একটা সামান্য তেন্দুয়ার পর্যন্ত দর্শন হলো না। এতে হয়তো মারাঠা বীরের দল একটু মনক্ষুণ্ণই হলো, কারণ তারা জাত যোদ্ধা। যুদ্ধে রক্ত বইয়ে ইতিহাসের পাতায় স্থায়ী নাম তুলে দেওয়ার জন্যই তাদের মতো ক্ষত্রিয়ের জন্ম দিয়েছেন বিধাতা। প্রথম প্রভাতেই রওনা হওয়ার কথা, এমন সময় এদিকের গুপ্তচর এসে খবর দিল সামনে প্রায় 50 জন মুসলমান গ্রামবাসী অধীর আগ্রহে নতুন সেনাপতির দর্শনের অপেক্ষায় রয়েছে। এ কেমন ব্যাপার? এমন তো শোনা যায় না কখনো। নিশ্চয়ই লোধি শাহের কোনো চাল। খবর পৌঁছল চন্দ্রাদিত্যর কাছে। চন্দ্রাদিত্য কিন্তু সমস্তটা শুনে থামতে নারাজ। দেখাই যাক না কি হয়। দলের অনেক প্রাজ্ঞ ব্যক্তি অবশ্য বোঝালো তাকে, এভাবে না বুঝে এগোনো মানে বিপদকে হাত বাড়িয়ে আলিঙ্গন করা। কিন্তু চন্দ্রাদিত্যের মন বলছে অন্য। আর তাছাড়া মাত্র 50 জন লোক এই 500 দুর্ধর্ষ মারাঠার সামনে টিকবে কি করে? প্রাজ্ঞ অভয় সিং এত্তেলা করলেন, চন্দ্রাদিত্য, আপনি তরুণ সেনাপতি, অপরাধ নেবেন না, কিন্তু এই মোগলদের বিশ্বাস নেই। নিশ্চয়ই ওদের কাছে খবর পৌঁছেছে মারাঠা সেনাপতি চলেছে বিয়ে করতে। এমন সুযোগ কি আর তারা হাতছাড়া করবে? 50 জনকে সামনে রেখে 5000 পিছনে লুকিয়ে রাখেনি এমনটা কে জানে? হয়তো সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বে। এমন শুভ কাজে রক্তপাত করে লাভ কি? তার চেয়ে আমাদের উচিত অন্য পথ ধরা। চন্দ্রাদিত্য কিন্তু বারণ মানলেন না। তার উত্তর, অপরাধ আপনিও নেবেন না। আপনি অভিজ্ঞ এবং রাজকার্যে পারদর্শী। কিন্তু একবার ভেবে দেখুন, যদি তাদের মতলব তেমনই হতো, তবে অধিক সেনা লুকিয়ে রাখার মতন জঙ্গল কিন্তু এই পথে আর নেই।
সুতরাং তারা অধিক সেনা লুকোবে কোথায়? আর 5,000 সেনা তো আর কম নয়। যদি তেমন কিছু হতো খবর নিশ্চয়ই আমাদের কাছে আগেই পৌঁছাতো। কি বলেন? আর হ্যাঁ, আমরা মহারাজের বীরতা আর ভবানীর আশীর্বাদ মাথায় করে এগিয়ে চলেছি। এমন গুজবে ভয় পেয়ে পথ বদলালে লোকে কি বলবে? দলকে আজ্ঞা করুন সামনে এগোতে, আর সবাই প্রস্তুত থাকুন। মাইল চারেক এগিয়ে দেখা গেল সত্যিই কারা যেন দাঁড়িয়ে রয়েছে দূরে ঝাপসা কুয়াশার মধ্যে। এদিকের পরিবেশ এমনই হয়, বাতাসের জলীয় বাষ্প যখন তখন জমাট বেঁধে চাপ চাপ কুয়াশার সৃষ্টি করে। চন্দ্রাদিত্যের প্রতিনিধিত্বে দল কিন্তু থামল না, বীর প্রতাপে এগিয়ে চলল। শুধু এগিয়েই চলল না, চোখের নিমেষে কখন যেন ঘোর সওয়ার দল ডান দিক এবং বাম দিকে দুভাগে ভাগ হয়ে দুপাশের পাতলা জঙ্গলে আত্মগোপন করে ওদের ঘিরে ধরল পেছন থেকে খুব সন্তর্পণে। তারপর প্রধান দল যখন পৌঁছল, তারাও পেছন থেকে একেবারে একসাথে হুঙ্কার করে রেড়ে করে উঠল। যারা এসেছিল তাদের প্রত্যেকের হাতে দুখানা করে বাগাতক লাঠি, মজবুত শরীর। দেখলেই বোঝা যায় ভয় তাদের নেই, কিন্তু তাদেরও পিলে চমকে উঠল। দুজন শক্তগোছের সেনা গিয়ে দলের পান্ডাটাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো ঘোড়ায় সওয়ার চন্দ্রাদিত্যর সামনে। কে তুমি? কি চাও? এইভাবে পথ রোধ করেছো কেন? হুজুর, আমার নাম সামা খান। আমার কথা ছত্রপতি মহারাজ জানেন। রাজসভায় আমার খবর পৌঁছেছে। নামটা শুনে একটু ভ্রু কুঁচকে তাকালো চন্দ্রাদিত্য। নাম তো শোনা বটেই, কারা যেন বলা বলি করছিল কেল্লায়। এই কি তবে সে যার জন্য মহারাজ মুসলিম যোদ্ধা নিতে রাজি হয়েছেন দলে? বললে, বুঝেছি, তা নয় ঠিক আছে, কিন্তু এইভাবে পথ আটকে তুমি কি প্রমাণ করতে চাও? হুজুর, শুনেছি সেনাপতির আজ শাদী আছে, তাই আমরা সেই স্বাদ গাঁ ঠেঙিয়ে এসেছি আপনাদের সঙ্গ নিতে। আমার সাথে এরা আমার সাগরেদ, এরা আপনাদের পাহারা দেবে। বিপদ আসলে সবার আগে বুক পেতে দাঁড়াবে। খোদার কসম হুজুর, এক এক লোক 50 লোকের সিনা চিরে ফেলতে পারে। এদের হাতে যখন লাঠি চলে তখন হাওয়ায় কথা বলে এরা। কখন যে কার মাথায় গিয়ে পড়ে কেউ বলতে পারে না। পাশ থেকে একজন টিপ্পনি কাটে, হে, দেখাই যাচ্ছে তোমাদের ওস্তাদি। তা শুনেছিলাম তুমি কামার, এখন যা দেখছি মনে হচ্ছে ডাকাতের দল। কি নিশ্চয়তা আছে যে সুযোগ বুঝে তোমরা লুটপাট শুরু করবে না? খোদার কি রে, আল্লাহর নামে ঝোট না। আগে যা করেছি করেছি, এখন মহারাজের আশ্রয়ে সব আমরা ভালো পথ নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে চলো। দেখো, কোনো উল্টো পাল্টা কিছু করলে কিন্তু জান যাবে। জি হুজুর। চন্দ্রাদিত্যের আদেশ পেয়ে দলটা আবারও চলতে শুরু করে। দুপুরের মধ্যে শেষ ঘাঁটিটা পার হয়ে যায়। সূর্যাস্তের আগে পৌঁছানো আবশ্যক। এদিকে বৈশ্যানরের তখন সাজো সাজো রব। খবর এসেছে লোক লস্কর সহযোগে মহারাজের আশীর্বাদ ধন্য সেনাপতি চন্দ্রাদিত্য আসছে সুবেদার কন্যার পানি গ্রহণ করতে। সুবেদার বিরাজ সিং এর কন্যা বিতস্তা বড় রূপবতী। সে চিকন হরিণীর মতোই চপল। তার দুই চোখে ঢলঢল স্বপ্ন। কৈশোর এবং যৌবনের মধ্যিখানে নবমুকুলিত কলি সে। আজ সে কনের সাজে সেজেছে। গোধূলি লগনে বিয়ে। বর অবশ্য পৌঁছল গোধূলির কিছু আগে। আদর আপ্যায়নে কিছু কম রাখেনি সুবেদার বিরাজ সিং, কিন্তু বিপদ তাতে এড়ালো না। বিয়ের মণ্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাঝেই রে রে করে ঝাঁপিয়ে পড়ল অগণিত কালো কালো মূর্তি। অন্ধকার ফুঁড়ে যেন জেগে উঠল এক একটা নরপিশাচ। মুহূর্তে বিয়ের মণ্ডপ বদলে গেল রণাঙ্গনে। অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না কেউই। পুরোহিত ভয়ে দৌড় দিল কোথায়। ভেঙে চুরে গেল বিয়ের মণ্ডপ। তার আর খোঁজ রইল না। আগন্তুক নিরীহ গ্রামবাসীর আর্তচিৎকারে দীর্ণ বিদীর্ণ হয়ে গেল বৈশ্যানরের আকাশ বাতাস। বৈশ্যানরের বুকে সত্যিই জ্বলে উঠল জিঘাংসার এক মর্মান্তিক বৈশ্যানর।
গ্রামবাসীরা ছেলে বুড়ো বাচ্চা স্ত্রী নির্বিশেষে যে যেদিকে পারলো পালালো, কিন্তু যারা পারল না দস্যু দলের হাতে কচু কাটা হতে লাগলো। কিন্তু সেই মাত্র আক্রমণের প্রথম চটকে মারাঠা দল প্রস্তুত হয়েই এসেছিল। আস্তিনের ভিতরে তাদের লুকোনো ছিল শানিত ছুরি, কোমরবন্ধে গোঁজা ছিল তরবারি। প্রত্যেকে দ্রুত ওপরের কাপড় খুলে ফেলল এক ঝটকায়, আর ভেতর থেকে বেরিয়ে এলো যুদ্ধের পোশাক। প্রত্যেকেই মুহূর্তে নিজেদের বদলে ফেলল দুর্ধর্ষ মারাঠা সেনায়। জয় ভবানী, জয় শিবাজির ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের, শামা খান এবং তার দলবল সবার আগে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র লাঠির ঘায়ে পর্যুদস্ত করতে থাকলো একসাথে এক এক জোড়া মোগলকে। কারোর মাথা ফাটলো, কারোর পা ভাঙলো, কেউ শির দাঁড়া এবং পাঁজর ভেঙে লুটিয়ে পড়ল কচু ডাঁটার মতো। কিন্তু তাদের পরাক্রমের মাঝেই জ্বলে উঠল মারাঠা সেনাদল। চন্দ্রাদিত্য মুহূর্তে সাজ খুলে চেপে বসল মেঘমল্লারের দিকে। চন্দ্রাদিত্যের হাতে রশি ফালা ফালা করতে লাগলো মোগল সেনাদলের গলা। কিন্তু সময়ের সাথে দেখা গেল মোগল সেনা অফুরন্ত। সে তুলনায় মারাঠারা হাতে গোনা। 500-700 মারাঠা সেনার সম্মুখীন প্রায় 3000 মোগল সেনা এবং সঙ্গে তাদের অভিজ্ঞ সেনাপতি লোধি শাহ। লোধি চেনে না চন্দ্রাদিত্যকে। সে বারবার খুঁজে বেড়াতে লাগলো তরুণ সেনাপতি। তার গলাই ওর চাই। মোগল দলের একমাত্র প্রতিবন্ধক এই বন্য অরণ্য সংকুল এলাকা। এমন এলাকার সাথে অভ্যস্ত হলেও এই স্থান তাদের অপরিচিত। অথচ মারাঠাদের গড় এটা। তাই মারাঠারা লুকিয়ে আক্রমণ চালিয়ে যেতে থাকলো। কিন্তু তাও দেখা গেল মোগলরা সংখ্যায় অনেক। মারাঠা দল তার তুলনায় কিছুই নয় প্রায়। যুদ্ধে মান সিং প্রাণ হারাল। আর্তনাদ করে লুকিয়ে পড়ল সে মাটিতে। চন্দ্রাদিত্য চোখের সামনে দেখেও কিচ্ছু করতে পারল না, কারণ সবাই তাকে চক্রব্যূহের মতো ঘিরে রেখেছে। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো, কিন্তু ক্রমেই মোগলরা পিলপিল করে পিঁপড়ের ঝাঁকের মতো এসে ঘিরে ধরে মারাঠাদের। পরাজয় হয়তো নিশ্চিতই ছিল, কিন্তু এমন সময় জঙ্গলের বুক চিরে বাতাসের গতিতে উড়ে এলো ঘোড়সাওয়ার এক মূর্তি। আকাশ বাতাস কেঁপে উঠল তার হর হর মহাদেব ধ্বনিতে। তার মুখ কালো কাপড়ে ঢাকা, এক হাতে ঢাল আর অপর হাতে তরবারি উঁচিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল সকলের মাঝে। তার এক এক তরবারির কোপে উড়ে যেতে থাকলো এক এক সাথে 2জন শত্রুর গলা। তার তরবারি শক্তিশালী মোগল শত্রুর মাথা কেটে পেট পর্যন্ত দেহ লম্বালম্বি ফালা করে ফেলতে লাগলো। এই অতর্কিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না লোধি শাহ। কে এই আতঙ্ক? একদিকে চন্দ্রাদিত্য লড়ছে, আর অপরদিকে লড়ছে এই নবাগত বীর যোদ্ধা। তার কপালে শোভা পাচ্ছে অর্ধ ত্রিপুণ্ডের মাঝে উজ্জ্বল অর্ধচন্দ্র। দুর্ধর্ষ লোধি এগিয়ে আসে সেই যোদ্ধার দিকে। পেছন থেকে কেউ একজন তরবারি চালায়, কিন্তু তরবারির আঘাত শরীরে না লেগে মুখে বাঁধা কালো কাপড়টি ফালা ফালা করে দেয় এবং ভিতর থেকে বেরিয়ে আসে মারাঠা সাম্রাজ্যের অন্যতম বীর সেনানায়কের উজ্জ্বল কঠিন মুখ, তানাজি মালুসরে। চারিদিকে মুহূর্তে ছড়িয়ে যায় ঝড়ের মতো খবর, স্বয়ং তানাজি এসেছেন যুদ্ধ করতে। দিকে দিকে অসির ঝনঝনের মধ্যে প্রবল তুফানের মতো জয়ধ্বনি উঠল। সুবেদার তানাজি মালুসরের জয়! তানাজিও জয়ধ্বনি দিলেন। জয় জয় শিব শম্ভু, জয় ভবানী, জয় মহারাজ শিবাজি, হর হর মহাদেব, জয় ভবানী। শিবাজি মহারাজের জয়, জয় শিবাজি। তানাজির 5 কিলোর তরবারি বিদ্যুৎ ঝলকের মতো খেলে যেতে থাকলো শত্রুদের বুকের ভিতর দিয়ে। তানাজির পিছু পিছু ভয়ঙ্কর বিভীষিকার মতো ঝাঁপিয়ে পড়ল আরও মারাঠা সেনা। আসলে তানাজি সন্দেহ করেছিলেন এমন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। তাই সেদিনই শিবাজির সাথে পরিকল্পনা করে সমস্তটা ঠিক করে ফেলেছিলেন। কিন্তু এরই মধ্যে সবার অগোচরে নিতান্তই 2 আগন্তুকের উদয় হয়েছে যুদ্ধক্ষেত্রে। মারাঠারা যখন মোগলদের কুচুকাটা করছে, তখন চন্দ্রাদিত্যের পাশে দাঁড়ায় একটি সাদা ঘোড়া এবং হুবহু মারাঠা সেনার বেশে সবার 2 অশ্বারোহী। রাত প্রভাত হওয়ার আগেই
মারাঠাদের জয় এক প্রকার সুনিশ্চিত হয়ে এলো তানাজির তরবারির দাপটে। দুর্ধর্ষ লোধি শাহের উপর ঝাঁপিয়ে পড়লেন স্বয়ং তানাজি। তার হাত থেকে অস্ত্র খসে পড়ল। তানাজি অস্ত্রবিহীন শত্রুকে অস্ত্র দ্বারা প্রহার করেন না, সুতরাং মুষ্টিযুদ্ধ শুরু হল। কিন্তু কয়েক মুহূর্তেই তানাজির শক্তিশালী পাঞ্জার ঘা খেয়ে উল্টে পড়ল লোধি শাহ। ঘায়েল লোধি শাহ মারাঠাদের হাতে বন্দী হল। মারাঠাদের জয়ও হলো সুনিশ্চিত। কিন্তু এত কিছুর মধ্যেই মেঘমল্লার ছুটে গেল সেই দুই আগন্তুকের সাথে সাদা ঘোড়ার পিছু পিছু। চন্দ্রাদিত্য সঠিক জানে না সে কিসের টানে, কোন উদ্দেশ্যে অথবা কেন ছুটে চলেছে মেঘমল্লারের পিঠে চেপে। হয়তো মেঘমল্লার জানে, সে জানে রাত কেটে দিনের আলো ফোটার আগেই পৌঁছতে হবে অনেক দূর। তাই ছুট, কেবল ছুট। হাওয়ার বেগে একসময় উড়ে গেল সাদা ঘোড়ায় সওয়ার মানুষটির মুখের কাপড়। ক্রমে প্রথম উষার পবিত্র আলো এসে পড়েছে সেই সুকোমল মুখে। তার এলো কেশ উড়ে যাচ্ছে ভোরের আকাশে। চন্দ্রাদিত্যের মনটা যুদ্ধের ক্লান্তির মাঝেও কেমন এক তরতাজা হয়ে ওঠে। অস্ফুটে ওর মুখ থেকে বেরিয়ে আসে একটা নাম, অমরাবতী। হ্যাঁ, ছদ্মবেশে অমরাবতী এসেছে চন্দ্রাদিত্যকে নিয়ে যেতে। কিন্তু কোথায় নিয়ে যাবে তাকে? ঠিক কোথায় লুকিয়ে রাখতে চায় ও চন্দ্রাদিত্যকে? আর চন্দ্রাদিত্যের অগ্নিশিখা কি লুকিয়ে রাখার জিনিস? চন্দ্রাতপ সে তো শোভা পাবেই। তবু ভালোবাসার মোহে মাতাল দুজন মানুষ পাশাপাশি ঘোড়া ছুটিয়ে মিলিয়ে যায় দিগন্ত রেখায়। পথের ধুলো উড়ে পথেই মিলে যায়। এক সময় অনেক দূরে পড়ে রয় রণাঙ্গন বৈশ্যানর। আর কেউ বোধহয় লক্ষ্যই করে না বৈশ্যানরের আগুন বুকে আর চোখে জল নিয়ে গোপন প্রতীক্ষায় থাকে আরো এক নারী, বিতস্তা। তার পিতৃদেব এই মাত্র মারা গিয়েছেন রণাঙ্গনে। হবু স্বামী বা কোথায় গেলেন কে জানে। শুনছিলে আজকের গল্প সত্যজিৎ অধিকারীর লেখা চন্দ্রাদিত্য ও শিবাজি সিরিজের তৃতীয় গল্প তানহাজির তরবারি। আজকের গল্প পাঠে ছিল তমালদা, শুভরুন্দা, পার্থ অরণ্যদেব মুখার্জি, সুপ্রজা, শুভদীপ্তদা, অস্মিতা, নীল, পারমিতা, রিমঝিম, সৌরভ রয়, লাবণী, সৌরভ, অভিক সাহা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ ছিল দেবাশ্রিতা। শব্দ সংযোজনে শুভজিৎ বটপ্যাল এবং প্রিয়াঙ্কা কুন্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।